নমস্কার, আমি সৃজা। অবশেষে পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেটা তো আপনারা সবাই জেনেই গেছেন, কারণ আজকে দুপুরের পর থেকে বেশ হইচই শুরু হয়ে গেছে এই ঘটনাটাকে কেন্দ্র করে। এখন দেখুন, দীর্ঘদিন ধরে প্রায় 1 মাসের ওপর ধরে এই সিজেপির আন্দোলন, যে আন্দোলন ধীরে ধীরে গোটা সমাজের আন্দোলন, গোটা ভারতবর্ষের আন্দোলন হয়ে উঠেছে, সেই আন্দোলনের চাপে আপাতত নতি স্বীকার করেছে মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী। এই যে নতি স্বীকার, সেটা শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানের নতি স্বীকার নয়, এই নতি স্বীকার কিন্তু একেবারে প্রধানমন্ত্রীর নতি স্বীকার। এটা আমরা সকলেই বলতে পারি, কারণ এই যে পদত্যাগ, সেটা স্বেচ্ছায় হয়নি, সেটা চাপের মুখে বাধ্যতায় হয়েছে। আর সেই কারণের জন্যই এটাকে আমরা নতি স্বীকার বলে মনে করতে পারি বা ধরতে পারি। এখন আমাদের ভারতবর্ষের যে লেগেসি, সেই লেগেসি যদি আমরা একটুখানি মনে করি, তাহলে দেখব এখানে যারা মন্ত্রী ছিলেন তারা কিন্তু বিভিন্ন ঘটনায় নিজেদের দায় স্বীকার করে বিভিন্ন সময় পদত্যাগ করেছেন। আমরা দেখেছি লাল বাহাদুর শাস্ত্রী, তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, সেই সময় ট্রেন দুর্ঘটনার দায় মাথা পেতে নিয়ে পদত্যাগ করেছিলেন। এমনকি অন্যান্যদের কথা ছেড়েই দিলাম, লালকৃষ্ণ আডবাণী পর্যন্ত তার সঙ্গে যখন হাওয়ালা কেলেঙ্কারির নাম জড়িয়েছিল, উনি লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের লেগাসি। এখানে মন্ত্রীরা নিজেরা দায় স্বীকার করে তারা নিজেরাই পদত্যাগ করেন। মানে এমনকি ধর্মেন্দ্র প্রধান, যিনি উড়িষ্যা থেকে জিতে এসেছেন, সেই উড়িষ্যার 50-এর দশকের মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরী, তার আমলে যখন ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে দেয়। সেই গুলি চালিয়ে দেওয়ার ফলে কয়েকজন ছাত্রের মৃত্যু হয়। তার প্রতিবাদে এই মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরীর স্ত্রী মালতী চৌধুরী, তিনি ছাত্রদের নিয়ে সোজা চলে যান নবকৃষ্ণ চৌধুরীর কাছে, মানে তার নিজের স্বামীর কাছে, এবং তিনি বলেন যে তোমার পুলিশের গুলিতে আমার ছাত্ররা মারা গেছে, তাই তোমাকে পদত্যাগ করতে হবে। এ কথা শোনার পরে তৎকালীন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরী সঙ্গে সঙ্গে ইস্তফা দেন এবং উনি রাজনীতি থেকে অবসর নেন। অবসর নিয়ে সোজা চলে যান বিনোবা ভাবের আশ্রমে এবং সেখানেই বাকি জীবনটা কাটিয়ে দেন। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের লেগেসি, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য। সেখানে এই ধর্মেন্দ্র প্রধান, যার আমলে 154 বার প্রশ্নপত্র লিক হয়েছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান, যিনি উড়িষ্যা থেকেই নির্বাচিত সাংসদ, 90-এর দশকে উড়িষ্যায় প্রশ্নপত্র লিকের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করেই উনি সকলের নজর কেড়েছিলেন। অর্থাৎ প্রশ্নপত্র লিকের বিরুদ্ধে আন্দোলন করা নেতা, যিনি পরবর্তী থেকে উড়িষ্যা থেকে জিতে এসে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, সেই ধর্মেন্দ্র প্রধানের আমলে যখন 154 বার কোয়েশ্চেন পেপার লিক হচ্ছে, তারপরেও উনি সেটার দায় স্বীকার করে নিজে থেকে পদত্যাগ করছেন না। ওনাকে পদত্যাগ করানোর জন্য টানা 1 মাস ধরে ছাত্রদেরকে, সমাজকর্মী সোনাম ওয়াংচুক থেকে শুরু করে সেলিব্রিটিদের পর্যন্ত অনশন করতে হচ্ছে, ধর্ণা মঞ্চ করতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, এবং তার পাশাপাশি সংসদ অভিযানকে কেন্দ্র করে একেবারে অগ্নিকাণ্ড বেঁধে যাচ্ছে। সেখানে জলকামান ছোড়া হচ্ছে, সেখানে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, সেখানে লাঠি চার্জ হচ্ছে, সেখানে প্যালেট গান ছোড়া হচ্ছে, সেখানে ছাত্রছাত্রীদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। অর্থাৎ 154 বার পেপার লিক এবং প্রায় 22 জন ছাত্রছাত্রীর আত্মহত্যার দায় স্বীকার করে নিজে থেকে পদত্যাগ করার মতন হিম্মত মোদী সরকারের ক্যাবিনেট মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেই, যার জন্য গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তায় নামতে হলো। এখন প্রশ্ন হচ্ছে, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন কারণ এটা মূল দাবি ছিল, আরো অন্যান্য দাবি রয়েছে, কিন্তু মূল দাবি ছিল সিজেপির প্রথম দিন থেকে, এবং তার পাশাপাশি সাধারণ মানুষও পরবর্তীকালে এই দাবি নিয়েই সোচ্চার হন এবং রাস্তায় নামেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এটা কি আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার বা শিক্ষা কাঠামোর এই মুহূর্তে যে মূল সমস্যা, সেই মূল সমস্যার গভীরে কোনো রকম প্রভাব ফেলতে পারবে? উত্তর হচ্ছে না, পারবে না। কারণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যা শুধুমাত্র শিক্ষামন্ত্রী নয়, শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধান নয়। এরকম নয় যে আজকে ধর্মেন্দ্র প্রধানের জায়গায় অন্য একজন শিক্ষামন্ত্রী এলেই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার খোল নলছে আপাদ মস্তক বদলে যাবে, না, তা হবে না। কারণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একেবারে অতলে তলিয়ে যাচ্ছে, কারণ ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে রয়েছে। এই কোয়েশ্চেন পেপার লিক, এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা একটা দুর্নীতির অঙ্গ।
এই কোয়েশ্চেন পেপার যারা লিক করছে তারা পয়সার বিনিময়ে লিক করছে, এবং যাদের কাছে লিক হচ্ছে তারা পয়সার বিনিময়ে এই কোয়েশ্চেন পেপার কিনছে। তাই এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিঃসন্দেহে একটা বড় সাফল্য ছাত্রছাত্রীদের আন্দোলনের সামনে। কিন্তু এই শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরে অন্য একজন শিক্ষামন্ত্রী আসলেই যে কোয়েশ্চেন পেপার লিক বন্ধ হয়ে যাবে বা দুর্নীতি বন্ধ হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা আমূল বদলে যাবে, এরকম কোনো গ্যারেন্টি আমরা ভারতবাসী হিসেবে পাচ্ছি না। আর সেই কারণের জন্য ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলানোর জন্য এবং সেটাকে দুর্নীতিমুক্ত করার জন্য এই আন্দোলন ছাত্রছাত্রীদের আরও দীর্ঘদিন ধরে চালাতে হবে। তবেই ভারতবর্ষের যে শিক্ষা পরিকাঠামো এবং তার সঙ্গে আরও বিভিন্ন যে সমস্ত দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা বা শাসন ব্যবস্থা আমরা পেতে পারি। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলাতে গেলে এবং এই ছাত্রছাত্রীদের ক্ষোভ প্রশমিত করতে গেলে প্রথমেই সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো রয়েছে সেটার পরিবর্তন করতে হবে, এবং অবশ্যই যে বেকারত্বের জ্বালা থেকে এই ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করেছিল সেই বেকারত্বের জ্বালা মেটানোর জন্য কর্মসংস্থান তৈরি করতে হবে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখব যে বিটেক যারা পড়াশোনা করেছেন লক্ষ লক্ষ টাকা ফিস দিয়ে লোন নিয়ে বিটেক পাশ করার পর মাত্র 15% ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, 85% বেকার থাকছে, অথবা যে চাকরি তারা পাচ্ছে সেটা করার জন্য বিটেক পড়তে লাগে না। 7,000-8,000 টাকা মাইনের চাকরি করার জন্য কোনো লক্ষ লক্ষ টাকার কোর্স করতে হয় না। এমবিএতে এই রেশিও প্রায় 50%, মানে 50% মানুষ চাকরি পাচ্ছে না এমবিএ করার পরে। তাই লক্ষ লক্ষ টাকা ফিস দিয়ে এমবিএ করার পর হয় বেকার হয়ে বসে রয়েছে, তা না হলে 7-8 হাজার টাকার সেলসের চাকরি করছে। এরকম পরিসংখ্যান যদি আমি দিতে থাকি, এরকম আরো অসংখ্য বিষয় রয়েছে, সাবজেক্ট রয়েছে, কোর্স রয়েছে, যেগুলোর জন্য ছাত্রছাত্রীদের লক্ষ লক্ষ টাকার কোর্স ফিস দিতে হচ্ছে। অনেক সময় বাবা মায়েরা ঘটি বাটি বিক্রি করে হলেও এই ফিস দিচ্ছেন, কোটি কোটি টাকার লোন নিচ্ছেন শুধুমাত্র এই ফিস ভরার জন্য। আশা একটাই যে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কিন্তু কোর্স শেষ করার পর দেখা যাচ্ছে যে ভারতবর্ষে চাকরি নেই। নরেন্দ্র মোদী গত 10-11 বছর ধরে কোনো রকম কোনো কর্মসংস্থান তৈরি করেননি, তার বদলে উনি মন্দির বানিয়েছেন। তো এখন এই শিক্ষা ব্যবস্থার খোল নলচে বদলে বেকারত্বের জ্বালা মিটিয়ে ভারতবর্ষের ইয়াং জেনারেশনকে একটা সুষ্ঠু পরিকাঠামোর মধ্যে দিয়ে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার জন্য পরিচ্ছন্ন শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান তৈরি করতে হবে কেন্দ্রীয় সরকারকে বা মোদী সরকারকে। তবেই এই অশান্তির জ্বালা মিটবে। কারণ আমরা জানি ভারতবর্ষে এই মুহূর্তে 63% ইয়ুথ অর্থাৎ যুবকের পরিমাণ 63%, আর তারা যদি জোট বেঁধে রাস্তায় নামে তাহলে কি পরিস্থিতি হতে পারে সেটা আমরা গত 1 মাসে দেখে নিয়েছি। এখন এ রাজ্যেও যে সমস্ত যুবদের আন্দোলন ছিল, মিছিল ছিল, তাদেরকেও এখন অ্যারেস্ট করছেন শুভেন্দু অধিকারী। এখন গুন্ডা দমন আইনও আনা হচ্ছে, গুন্ডা দমন আইনের আওতায় এই সমস্ত ছাত্র যুবদের আটকে রাখবেন উনি ভাবছেন, কিন্তু এই 4-5 জন 6 জন বা 10 জন ছাত্র যুবদের গুন্ডা দমন আইনের আওতায় এনে আটকে রাখলে তাদের ভিতরকার যে ক্ষোভ এবং ভারতবর্ষের যে 63% ইয়ুথ তাদের ক্ষোভ আটকানো যাবে না। আর ভারতবর্ষের 63% ইয়ুথকে জেলে পোড়া যাবে না, কারণ ভারতবর্ষে এত বড় জেল এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাই এই ছাত্র যুবদের ক্ষোভ প্রশমিত করতে গেলে তাদের কথা শুনতে হবে, তাদের মন বুঝতে হবে, তাদের যে সমস্ত প্রয়োজন রয়েছে শিক্ষা ক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে সেই সমস্ত ব্যবস্থা করে তাদের বেকারত্বের জ্বালা নেভাতে হবে। তবেই একমাত্র মোদী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে। তা না হলে আজ যেমন শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, আগামী দিনে আবার এই যুবরা হয়তো অন্য কোনো মন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারে, আবারও ঠিক একই রকমভাবে এরকমই ক্ষোভের আগুন জ্বালাতে পারে। এবং এই ছাত্র যুবদেরকে যে লাঠিচার্জ, জলকামান, প্যালেট গান, রক্তাক্ত করা, এগুলোতে যে ভয় পাওয়ানো যাবে না, এরা যে এটাতে ভয় পায় না সেটা সরকারের মোটামুটি গত 1 মাসে বুঝে যাওয়া উচিত ছিল। আমি জানি না শুভেন্দু অধিকারী ঠিক কি কারণের জন্য, কি ভেবে এখন গুন্ডা দমন আইন প্রয়োগ করছেন এই ছাত্র যুবদের উপর। এর পরিণাম আগামী দিনে কি হবে সেটাও আমাদের জানা নেই। তবে ছাত্র যুবদের যে দাবি থাকবে সেই দাবির পাশে আমাদের এদেশের নাগরিক হিসেবে থাকা অবশ্যই কর্তব্য, কিন্তু মাথায় রাখতে হবে শুধুমাত্র একজন ধর্মেন্দ্রর পদত্যাগে গোটা শিক্ষা ব্যবস্থা এবং বেকারত্বের যে জ্বালা যুবকদের মধ্যে বা যুবকদের বুকে যে আগুন জ্বলছে সেটা নেভানো যাবে না।